আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটা নতুন লাইভে অ্যাটেন্ড হতে পারলাম। চলছে 20 দিনের রাইটিং জার্নি। আজ এটি হচ্ছে ডে 4। আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও তোমরা। আমি একটু জানতে চাই আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আর যদি বলো যে ঠিকঠাক শোনা যাচ্ছে, তাহলে আমরা আমাদের আয়োজনটা ফুললি শুরু করতে পারি। আমাদের পথ চলা শুরু হয়েছিল 01 থেকে। আলহামদুলিল্লাহ, আজকে 4তম দিন। এইভাবে পৌঁছে যাব আমরা ইনশাল্লাহ 20তম দিনে। সেদিন তুমি হবে অন্যরকম একজন আত্মবিশ্বাসী মানুষ। আর এই জন্য তোমাকে থাকতে হবে আমার সঙ্গে লেগে প্রতিটা দিন, যেটি আমি বারবার বলি। আর আমার দেওয়া হোমওয়ার্ক, আমার দেওয়া সাপোর্টিং নোট, আমার দেওয়া ডিরেকশনগুলো ফলো করতে হবে। তুমি অনেক বোঝো, কিন্তু এখন একটু অবুঝ হতে হবে। তুমি অনেক জানো, এখন একটু কম জানতে হবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে ভালো করে শুনতে হবে। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। এখন আমরা ক্লাসের মাঝে ডুব দেব। যেহেতু সাপোর্টিং নোটটা আমি তোমাদেরকে অ্যাপ এবং ওয়েবসাইটে শেয়ার করব, সব কিছুই। সো তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে খাতা কলম সাথে রেখে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো নোট করা, আর বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাসে মনোযোগ দেওয়া। কখনো একসাথে দুইটি কাজ করতে যাবে না, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এখন একেবারে ক্লাসের বাইরে অন্য কোনো প্রশ্ন করা যাবে না। আমরা ক্লাসের মাঝে প্রবেশ করছি, কেমন? ডে 4। ডে 4-এ আমরা যেটি নিয়ে কথা বলবো সেই টপিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ। সেটি হলো একটা ছোট সেন্টেন্সকে তথা একটা সিম্পল সেন্টেন্সকে বড় করতে হলে যে 5টি ফ্রেজের সহযোগিতা নিতে হয়, সেই 5টি ফ্রেজ, এর সাথে সংশ্লিষ্ট আরও অ্যাডিশনাল ইনফরমেশন, বাড়তি যে তথ্যগুলো দরকার সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে আজকে থেকে ফুল একটা ব্যবহার শুরু হয়ে যাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন এই বইটার। আশা করি অনেকে সংগ্রহে নিয়েছো, যারা নাওনি তারা নিয়ে ফেলবে, আর যারা অলরেডি কালেক্ট করেছো বইটা খুলে ফেলো। আর এই বিষয়টি শুরু করার পূর্বে আরেকটি হোমওয়ার্ক দিয়ে রাখি, যেটা বই থেকে দেবো আমি, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন। ফার্স্টে আমি হোমওয়ার্কটা দেখিয়ে দিই, কারণ এই হোমওয়ার্কটা আমাদের আগামী দিনগুলোতে চলতেই থাকবে। আমরা প্রচুর পরিমাণে ওয়ার্ড শিখব, ডিরেভেটিভসগুলো আমরা কন্ট্রোলে নিয়ে আসবো। একটা সেন্টেন্সের 4টা ফর্ম, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেগুলোর প্রনাউন্সিয়েশন, সেগুলোর পার্টস অফ স্পিচ এবং সেগুলো দিয়ে সেন্টেন্স মেকিং, রাইট? এগুলো দেখব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আর অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য তো বটেই। তো চলো ফার্স্টে আমরা বইটা একটু খুলে নিই। আচ্ছা, আমি বইটা একটু খুলছি, তোমরা একটা বইটা খুলে নাও। এটা হলো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বইটার পেজ নং হচ্ছে 9 নাম্বার পৃষ্ঠা, 900-তে বলছি, 9 নং পৃষ্ঠা একটু বের করে ফেলো, আমি ওপেন করছি। এই হচ্ছে টপিক, চেঞ্জিং ওয়ার্ড ফর্মস, ডেরিভেটিভস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। দেখে নিও কি কারণে এটা গুরুত্বপূর্ণ, কতটা কাজের, একটু দেখে নিও। এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, তো প্রথমে 1 নাম্বার থেকে তোমরা 20 পর্যন্ত টার্গেট নেবে। এখন থেকে আমি প্রতিদিন বলি বা না বলি, আমি যখনই বলবো যে আগামী দিনের হোমওয়ার্ক বা আজকের হোমওয়ার্ক, তখন প্রথমেই ধরে নেবে যে ডেরিভেটিভসের এইগুলো। তো প্রতিদিন 20টা করে থাকবে, 1 থেকে সিরিয়াল 20 পর্যন্ত। এই যে দেখো 1 নম্বর, এখানে 1 নম্বর যেটা রয়েছে তোমাদের, অ্যাডোরেশন, অ্যাডোর, অ্যাডোরেবল, অ্যাডোরেবলি, এইগুলো থেকে আমাদের পড়া শুরু হবে। এইভাবে তুমি 20টা করে ভাগ করে নেবে একদিনের জন্য। তাহলে 20টা আমার সিলেকশন করা হয়ে গেল, 1, 2, 3, 4, 5, এভাবে 20 পর্যন্ত দাগিয়ে নেব। আমার আজকের টার্গেট, ক্লাস শেষ হলেই ফ্রেশ হয়ে আমি পড়াশোনা শুরু করব। আমি পড়ব কিভাবে সেইটা একটু আমি ধারণা নিই। আচ্ছা, প্রথমত বক্সে যে শব্দগুলো আছে সেইগুলো, যে নাউন, অ্যাডোরেশন, ভার্বটা কি অ্যাডোর, অ্যাডজেক্টিভ কি অ্যাডোরেবল, এইভাবে ওপরে যে শব্দগুলো আছে একবার দেখে নেবে। এরপর নিচে যেগুলো রয়েছে, অ্যাডোরেশন বানানটা একটু দেখে নেবে। উপাসনা করা, আরাধনা করা, অ্যাডোর উপাসনা আরাধনা, এটা হচ্ছে নাউন। আর যখন ভার্ব হবে, দেখো পার্টস অফ স্পিচটাও কিন্তু ডান পাশে দেওয়া আছে, একটু দেখে নেবে। উপাসনা করা বা ভক্তি করা, এভাবে সবগুলো একবার করে দেখবে। এরপর এই শব্দ দিয়ে যে সেন্টেন্স মেকিং করা হয়েছে সেটা দেখবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন তোমার ধরো
অ্যাডমিশন টেস্ট, এরপর জব এক্সামগুলোতে রিটেন অংশে অনেক সময় সেন্টেন্স মেকিং করতে বলে। এবং কোনগুলো? সেগুলো হচ্ছে আমি তোমাদের যে 400টা ওয়ার্ড দিয়েছি, এই 400টা ওয়ার্ডে কিন্তু 4টা করে ফর্ম, তার মানে কিন্তু 1600 ধরনের তুমি ওয়ার্ড পাবে। ঘুরে ফিরে দেখবে ইনশাআল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তো হেল্পফুল হবেই, এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ওয়ার্ডগুলোই বারবার ব্যবহার হচ্ছে। সো এগুলো হচ্ছে কোর, একেবারে মূল। সো একেবারেই কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে বারবার পড়তে থাকো। ভোকাবুলারি মানেই এই 1600টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি এইভাবে করে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিংটা করব, দেখব বুঝি বা না বুঝি বারবার পড়ব, একটা কমপক্ষে 5 বার করে পড়ব। ঠিক আছে? অ্যাডোরেশন, এটা আমি পড়লাম, বাংলা বুঝলাম, ইংরেজি সেন্টেন্স পড়লাম, তার অর্থ বুঝলাম অথবা না বুঝলাম, কয়বার করে পড়ব? 5 বার করে। এভাবে প্রতিটাই আমি 5 বার করে পড়ব, প্রতিটাই আমি 5 বার করে পড়ব। ঠিক আছে? তোমরা সবসময় মনে রাখবে, মুখস্থকে কখনো মুখস্থ বলে মুখস্থ করতে হয় না। মুখস্থকে কখনো মুখস্থ বলে মুখস্থ করতে হয় না, বারবার পড়ে এটাকে রপ্ত করতে হয়। ঠিক আছে? আর এইটা হলো ভালো লাগার একটি বিষয়। তুমি যদি মুখস্থটাকে মুখস্থর মতো করে ভাবো, তাহলে ব্রেনে এক ধরনের ভীতি তৈরি হয় শুরুতেই। সো আমরা পড়বো, শুধুমাত্র রিভিশন দেব, বারবার পড়বো, এই ধরনের বিষয়টা আমরা অ্যাপ্লাই করব। কেমন? তাহলে এই হলো আমার প্রথম কথা, এইভাবে চলতে থাকবে। আজকের হোমওয়ার্ক হচ্ছে ডেরিভেটিভসের প্রথম 20টা, 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। আমরা 20 নাম্বারটা একটু দেখে নিই। এই হলো 20 নাম্বার, সার্কুলেশন, পরিভ্রমণ, সঞ্চালন, প্রবাহ। সুন্দর করে সেন্টেন্সটা পড়বে। রেগুলার এক্সারসাইজ উইল ইমপ্রুভ ইউর ব্লাড সার্কুলেশন, অর্থাৎ নিয়মিত ব্যায়াম তোমার রক্ত সঞ্চালন উন্নত করবে। বারবার পড়ো এবং দেখো যে সার্কুলেশন শব্দটা কোথায় বসেছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পূর্বে, নাউনের পর, এই রকম জায়গাটাও তুমি পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবে। সো এটা চলতে থাকবে। সো আজকের হোমওয়ার্ক ক্লিয়ার। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে 21 থেকে 40, তারপরের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে 41 থেকে 60, তারপরের হোমওয়ার্ক হচ্ছে 61 থেকে 80। ব্যাস, এইভাবে চলতে থাকবে, আমি বলি বা না বলি। এটা হচ্ছে আমাদের প্রথম হোমওয়ার্ক। এবার চলো আমরা ডে 4 এর মূল আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, তাহলে যেটি বলছিলাম যে একটা ছোট সেন্টেন্সকে, ছোট সিম্পল সেন্টেন্সকে, সেন্টেন্স তো 3 ধরনের, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্সকে 5টি ফ্রেজ দিয়ে কিন্তু সাধারণত বড় করতে হয়, এবং এটা তোমরা মনে প্রাণে গেঁথে নেবে যে এই 5 ধরনের ফ্রেজ দিয়ে সাধারণত একটা ছোট সেন্টেন্সকে বড় করতে হয়। আর এটা ধরন কেমন, কিভাবে গঠিত হয়, সেগুলো আমরা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখব। আরেকটি মজার কথা বলি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো ক্ষেত্রে তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কিছু লিখবে বা লিখতে চাও, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তুমি চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সে লেখার জন্য। কমপ্লেক্স এবং কম্পাউন্ডটাকে অ্যাভয়েড করবে। তবে কখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড লিখবে সেই সময় আসবে, সেটা আমি বলবো। তবে একটু ক্লু দিয়ে রাখি, অনেক বাক্যই আছে যেগুলো সিম্পল সেন্টেন্সে প্রপারলি এক্সপ্রেস করা যায় না, কথাটাকে তুলে ধরা যায় না, তখন ওগুলোকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয়। এখন আমি ধরো ইংরেজিতে খুব পণ্ডিত, আমি ইংরেজি খুব ভালো বুঝি, আর এজন্যই যদি আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে একটা বাক্য তৈরি করি, যে কোনো সিম্পল সেন্টেন্সই প্রায় তোমার কমপ্লেক্স বা কম্পাউন্ড করা যায়, তাহলে ব্যাপারটা কিন্তু যিনি পরীক্ষক, যিনি খাতা দেখেন, উনি কিন্তু বিরক্ত হন। আর সত্যিকার অর্থেই তুমি নিজেও ফিল করো, একটা সহজ জিনিসকে যদি সহজভাবে তুলে ধরা যায়, সেটাই কিন্তু মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। ইংরেজির ক্ষেত্রেও তাই। একটা বাক্যকে, একটা বাংলা বাক্যকে তুমি যদি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এক্সটেনশন এইভাবে তুলে ধরতে পারো, সেটা সবার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয় এবং এটা শুনতেও অনেক সুন্দর শোনায়। ওয়েল, এই সিম্পল সেন্টেন্সকে আমরা 5 ধরনের ফ্রেজ দিয়ে বড় করার চেষ্টা করব। প্রথম যেটি, সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, পরেরটি হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, পরেরটি পার্টিসিপল ফ্রেজ, এরপর ইনফিনিটিভ ফ্রেজ এবং সবশেষে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বারবার পড়ে নাও আর দেখে নাও এগুলো দেখতে কেমন, আমরা একটু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। ওয়েল, দেখো কি লেখা রয়েছে। ফ্রম দ্য লাইট অফ ফ্রি হ্যান্ড রাইটিং বুক, ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ের নির্যাস থেকে আমরা মূলত এই আলোচনাটি করছি। কোথা থেকে করছি এটা আমি তোমাদেরকে পরে বলবো, তোমরা সেখান থেকে ভালো করে মিলিয়ে নেবে। এবং আমি এই পড়াটা শেষ করে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে বাসায় কাজ দেব। সেই
পৃষ্ঠা নাম্বার আমি বলে দেবো, একটু ওয়েট করো, ঠিক আছে? আগে এখন আলোচনাটা দেখো। ধরা যাক এমন একটি বাংলা বাক্যের তুমি ইংরেজি করতে চাইছো, বাংলাদেশ আমার জন্মভূমি, অথবা হতে পারে এমন একটি বাংলা বাক্য তুমি বলছো তার তুমি ইংরেজি করতে চাও। সো কি হবে? বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড, বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস, অনেক কথাই বলতে পারি। আরেকটি মজার কথা বলি যে ঠিক এর আগের ডে 3-তে আমি তোমাদের জন্য যে 10টি স্ট্রাকচার দেখিয়েছিলাম, এই ধরনের স্ট্রাকচার কিন্তু ছিল। দেখো, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, এই 10টা গত ক্লাসে যে 10টা তোমাদেরকে আমি স্ট্রাকচার দেখিয়েছিলাম, তোমাদের কি এগুলো কন্ট্রোলে আছে? তোমরা কি রিডিং টেবিলের সামনে এগুলো ঝুলিয়ে রেখেছো? একটু আমাকে জানাও তোমরা, কারণ আমি বারবার তোমাদের বলেছি যে শুধু পড়লেই হবে না, আমার ডিরেকশনকে প্রপারলি ফলো করতে হবে, আমি যা বলছি সেগুলো মানতে হবে। একটু কমেন্টে জানাও যে রিডিং টেবিলের সামনে ঝুলিয়ে রেখেছো, এবং যদি তোমাকে এখন জিজ্ঞাসা করা হয় ওই 10টা স্ট্রাকচার তুমি বলতে পারবে, একটু বলো দেখি। বা 10টা স্ট্রাকচার বলতে না পারলেও 10টা সেন্টেন্স তুমি বলতে পারবে ওই ধরনের স্ট্রাকচার দিয়ে, পারবে কি? এই আত্মবিশ্বাস থাকলে ভেরি গুড, কমেন্টে একটু জানাও, আমি নজর রাখছি। ওকে, তো যেটা বলছিলাম যে বাংলাদেশ আমার জন্মভূমি, কথাটার ইংরেজি হচ্ছে বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড। ওকে, ডান। এই বাক্যটাই তুমি হয়তোবা অন্য কোথাও লিখতে চাও আরেকটু বড় করে, বা মনের অনুভূতি আরেকটু প্রকাশ করতে চাও। কি দিয়ে প্রকাশ করতে পারো? একটু বড় করে আমরা যদি এই কথাটাই বলতে চাই, আমরা পার্টিসিপল একটা ফ্রেজ ইউজ করতে পারি, পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে পারি। তো পার্টিসিপল ফ্রেজটা কি একটু দেখো তোমরা। আচ্ছা, এখানে দেখো ডট ডট মানে হলো এইখানে এই কথাটি আছে, হ্যাঁ, এই কথাটি তুমি লিখছো যে বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড, তার সঙ্গে তুমি যুক্ত করছো হোল্ডিং দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। তাহলে কি হলো? বাংলাদেশ আমার জন্মভূমি, এটা তুমি বললে, এর সাথে তুমি বলছো যে আমার শৈশবের স্মৃতি ধরে রেখেছে, মানে বাংলাদেশ আমার জন্মভূমি যা আমার শৈশবের স্মৃতি ধরে রেখেছে। তাহলে পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে যে বাকি অংশটুকু তুমি দিলে, এটার নামই হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তুমি জেনে নিলে যে একটা ছোট বাক্যকে বড় করতে গেলে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে বাকি অংশ দেওয়া যায়। এই আত্মবিশ্বাসটুকু অর্জন করো। তোমরা লিখতে পারো না, এর পেছনে কারণ কি জানো? তোমরা কিন্তু অনেক কিছু জানো, কিন্তু লিখতে যে কনফিউশনের মধ্যে পড়ে যাও যে আমি যেটা লিখবো সেটা কি আদৌ ঠিক আছে কিনা। আমি তোমার এই ঠিক আছে কি নেই এই জায়গাটায় তোমাকে আমি আত্মবিশ্বাসটা দিচ্ছি, তোমাকে আমি কারেক্ট করে দিচ্ছি, তোমার কনফিডেন্স লেভেলটাকে আমি বুস্ট আপ করছি, বুঝতে পারছো? তাহলে আমরা ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে বাকি একটা অংশ দিতে পারি। এবং নিশ্চয়ই তোমাদের মনে আছে যে অফ থাকলে অর্থটা কোন দিক থেকে হয়? ডান দিক থেকে বাম দিকে। এটা কিন্তু আমাদের ডে 2 এর আলোচনায় ছিল, ইউজ অফ অ্যাপোজিটিভ, মানে অফ অ্যান্ড অ্যাপোস্ট্রফি এস, মনে আছে তোমাদের? আমার শৈশব এর স্মৃতি ধরে রেখেছে। ওয়েল, সো বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড বা বার্থ প্লেস হোল্ডিং দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। একেবারে আমি সিম্পল সেন্টেন্সটাকে পার্টিসিপল ফ্রেজ দিয়ে আরেকটু বড় করে লিখলাম, রাইট? এই কথাটাই তুমি আরেকভাবেও লিখতে পারতে কমপ্লেক্স সেন্টেন্স আকারে। ধরো এরকম তুমি বললে যে বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড হুইচ হোল্ডস দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। হুইচের পরে হোল্ডস, রাইট? এইটার থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বাক্য হচ্ছে এইটা, হোল্ডিং দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, সিম্পল সেন্টেন্স। সুতরাং এখন থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হবার ক্ষেত্রে বারবার ট্রাই করবে সিম্পল ওয়েতে আমি খুবই জাঁকজমকপূর্ণ একটা তথ্য উপস্থাপন করব। ক্লিয়ার? এই হচ্ছে নাম্বার 1। এরপরে আমরা নাম্বার 2 দ্বিতীয় বাক্যটা দেখি। আচ্ছা, দ্বিতীয় বাক্য ধরো এরকম একটি কথা তুমি ভাবছো, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। তুমি ইংরেজি করছো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। ওকে, ডান। এখন আরেকটি বিষয় বলে দিই, তোমরা হচ্ছে তোমাদের কাছে যে বইটা আছে, যারা বই খুলে নিয়ে ক্লাস করছো বা পাশে নিয়ে, তাদেরকে বলবো তোমরা, আমিও একটু বইটা ওপেন করে ফেলি। দেখো, এটা হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন, 178 পৃষ্ঠায় চলে আসো। 178 পৃষ্ঠা আমি চলে আসছি, খেয়াল করো।
178 পেজ। ওকে, এসেছি। দেখো 178 পৃষ্ঠায় তোমাদের রয়েছে চ্যাপ্টার 5 প্যাসেজ ট্রান্সলেশন। এখানে আমাদের বাংলাদেশ শিরোনামে দেখো প্যাসেজ আছে, হ্যাঁ, বাংলাদেশ আমার জন্মভূমি। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে এই বাক্যটা যেটা স্ক্রিনে দেখছো, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। অর্থাৎ এখন আমি তোমাদের 8টা বাক্য দেখাবো। এইখানে আমাদের বাংলাদেশে যেগুলো আছে সবগুলো আমি তোমাদেরকে এখানে এক এক করে আমি এইভাবে ফ্রেজ দিয়ে লম্বা করে দেখাবো। আমার ক্লাসটা শেষ হলেই তোমাদের কাজ হচ্ছে চ্যাপ্টার 5টা বের করে আমাদের বাংলাদেশের ভেতরে যা যা বলা আছে তোমার সবগুলো বারবার দেখা এবং পুরোটাই কমপক্ষে 10 বার পড়া। প্যাসেজ ট্রান্সলেশনের প্রথমটা আমাদের বাংলাদেশটা তোমাকে 10 বার পড়তে হবে, বোঝো বা না বোঝো। আমি আবার রিপিট করছি, 10 বার পড়তে হবে, বোঝো বা না বোঝো। এবং মনে রেখো, প্রথমেই তোমার অনেক কিছু না বোঝা মনে হবে, দ্বিতীয় তৃতীয়বার দেখবে একটু বুঝতে পেরেছ, চতুর্থ পঞ্চমবার অনেকটাই, সপ্তম অষ্টমবার দশমবারে তুমি অনেক ক্লিয়ার হয়ে গেছো। এটাই হলো নিয়ম। সো যেমন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ, আমি বাক্য দিয়েছি কয়টা? একটা। অথচ তুমি যখন বই খুলবে সেখানে তুমি একটু খেয়াল করে দেখো 179 পৃষ্ঠা, সেন্টেন্স 1, বাংলাদেশ আমার জন্মভূমি, ঠিক এর নিচেই দেখো মোর এক্সাম্পলস। একই ধরনের স্ট্রাকচার দিয়ে আরো কতগুলো বাক্য দেওয়া যায়। 5টা বাক্য দিয়েছি। ঢাকা বাংলাদেশের রাজধানী, সুন্দরবন আমাদের ঐতিহ্য, ক্রিকেট আমাদের প্রিয় খেলা, ইলিশ আমাদের জাতীয় মাছ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি। এই সবগুলো ট্রান্সলেশন কিন্তু একই প্যাটার্নে একই স্ট্রাকচারে হয়। আমাদের সমস্যা কোথায় জানো? আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো শিক্ষকের কাছে যখন পড়ি, উনি যখন একটা এক্সাম্পল একটা উদাহরণ দেন সেটা বুঝি, কিন্তু বাসায় এসে মনে মনে হয় ইস ওইটার মতো যদি উদাহরণ আরো 4-5টা দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো। সেই ক্ষুধাটায় নিবৃত করবে এই বইটা, রাইট? সো ক্লাস শেষ, তোমরা আমি যা বললাম সেই অংশটা প্র্যাকটিসে বসে যাবে, পড়বে কমপক্ষে 10 বার। ওয়েল, যেটি বলছিলাম, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ, ট্রান্সলেশন করলাম। এই কথাটাকে আমি একটু বড় করে বলতে চাই, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ, ওকে, তার সাথে বলবো তবুও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। সো আমরা কি বলতে পারি? বাংলাদেশ, এই ডট ডট মানে উপরে বাক্যটা আছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ ইয়েট রিচ ইন ন্যাচারাল বিউটি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই যে ইয়েটটা হচ্ছে অ্যাডভার্ব, বাকি অংশ, সো অ্যাডভার্বের সঙ্গে বাকি অংশ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা মজার কথা দেখো, তুমি এইভাবে না বলে কিন্তু এটা বলতে পারতে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ দো ইট ইজ রিচ ইন ন্যাচারাল বিউটি। তুমি এভাবে অলদো দিয়েও কিন্তু আরেকটা বাক্য করতে পারতে, কিন্তু সেটা হয়ে যেত কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু আমরা কি বলেছি, আমরা প্রতিটাই সিম্পল সেন্টেন্সকে শুধু ফ্রেজ যুক্ত করে লম্বা করব। এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা মূল বিষয়, যেটা অনেকে ধরতে পারে না, অনেকে বোঝে না। ওকে, সো এরপরে আমরা 3 নাম্বার বাক্যতে যাই। ওয়েল, 3 নাম্বার সেন্টেন্সটা হলো বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো। তাহলে ইংরেজি কি হবে? বাংলাদেশের ইতিহাস। মনে আছে তো? বাংলাদেশ এর ইতিহাস অফ থাকলে অর্থটা ডান দিক থেকে বাম দিকে যায়, তাহলে হবে বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো, ইজ ভেরি ওল্ড। ওকে, এবার আমরা অ্যাপোজিটিভ যুক্ত করব। অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভ হচ্ছে পূর্বে যে কথাটি বলা হয়েছে নাউন সংক্রান্ত, তার হচ্ছে আরেকটি রিনেম বা পরিচয়। যেমন আমি বলছি যে এই ডট ডট মানে কি, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ আ ভেরি ওল্ড, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ ভেরি ওল্ড। তারপরে বলছি আ স্টোরি অফ স্ট্রাগল অ্যান্ড ট্রেডিশন, বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো, সংগ্রাম আর ঐতিহ্যের। এই যে সংগ্রাম আর ঐতিহ্যের আমি কথাটা লিখলাম, এটা মূলত কার পরিচয় বলতো? দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশেরই হচ্ছে আরেকটি পরিচয়। এইরকম ভাবে যখন আমরা পরিচয় দিতে চাই তখন একটা কমা ব্যবহার করা বাধ্যতামূলক, এটা মনে রাখবে, কমা ব্যবহার করা বাধ্যতামূলক অ্যাপোজিটিভের ক্ষেত্রে। তাহলে অ্যাপোজিটিভ জিনিসটা কি বুঝলাম? যে পূর্বে যে নাউন নিয়ে কথা বলা হয়েছে সেই নাউনেরই আরেকটি হচ্ছে পরিচয়। তাহলে বাক্যটাকে যদি আমি একসাথে জুড়ে দিই তাহলে বাক্যটা কেমন দেখাবে? তোমরা এটা, আমি তো এভাবে ফাঁকা রাখছি, তোমরা কিন্তু এগুলো জুড়ে দেবে।
তাহলে মূলত বাক্যটা এরকম দাঁড়াচ্ছে, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ ভেরি ওল্ড, আই স্টোরি অফ স্ট্রাগল অ্যান্ড ট্রেডিশন। ব্যাস, আমি ছোট কথাকে একটু বড় করে বলতে পারলাম। সাথে এটাও বলে রাখি, যদি কোনো শিক্ষার্থী এই ধরনের বাক্য লিখতে পারে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে, এসে কম্পোজিশনের ক্ষেত্রে, পরীক্ষক দেখা মাত্রই বুঝে নিতে পারেন যে আসলে তুমি কতটুকু জানো। ওই যে একটা কথা আছে না, যে এক হাঁড়ি ভাত, তার একটা ভাতে যদি আমরা একটু টিপ দিই তাহলেই বোঝা যায় যে ভাত ঠিকঠাক মতো রান্না হয়েছে কিনা। তো এরকমই বিষয়, তোমার ভিতরে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কি পরিমাণে দক্ষতা রয়েছে এটা কিন্তু দু একটা সেন্টেন্সের স্ট্রাকচার প্যাটার্ন দেখলেই পরীক্ষক বুঝে নেন। সেই কৌশলগুলো আমি তোমাকে শেখাচ্ছি। আচ্ছা, এরপর দেখব 4 নাম্বার। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঐতিহাসিক যে বর্তমান বাক্যগুলো সেগুলোকে পাস্ট টেন্স না করে আমরা কিন্তু প্রেজেন্টও করতে পারি, দুইভাবেই করা যায়। সো এখানে বিকেম না করে আমরা কিন্তু বিকামসও করতে পারি, বাংলাদেশ বিকামস। এটা অনেকে মনে করে 1971, তাহলে বিকামস কেন হলো? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা শর্তই আছে ঐতিহাসিক বর্তমান। এনিওয়ে, এটাকে পাস্ট টেন্সেও করা যায় যখন স্পেশালি সালটা পাস্টের উল্লেখ থাকে, এই অর্থে। এনিওয়ে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট, 1971 সালে। তো স্বাধীন তো এখনো আছে, মানে এক অর্থে আমরা যদি বলি পরাধীন, ওইটা বাদ, কিন্তু বেসিকলি তো স্বাধীন। সো বিকেমও আমি করতে পারি, বিকামসও করতে পারি। এখন আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা বলো তো, বিকেম বা বিকাম এটা কি ভার্ব, তোমরা আমাকে বলতে পারবে? এটা কিন্তু তোমার ডে 1-2 এর ভিতরে সুন্দর করে বলা ছিল। ইয়েস, রেসপন্স করতে হবে, এটা কি ভার্ব, কি ধরনের ভার্ব? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কমেন্টে রিপ্লাই করতে হবে, লিঙ্কিং ভার্ব। তাহলে ওই যে লিঙ্কিং ভার্বের আগে এবং পরে যে অংশগুলো থাকে তার নাম কি মনে আছে তো? প্রথমটা সাবজেক্ট আর পরেরটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। যাকে এগুলো একটু একটু করে রপ্ত করতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশনে তথ্য কণিকা শিরোনামে চমৎকার করে দেখবে এগুলোর সাথে এগুলো আবার বলে দেওয়া আছে। হ্যাঁ, যে আসলে তথ্য কণিকায় বিকামটার নাম কি, কোন স্ট্রাকচারে গঠিত হয়েছে, সব কিছু। আচ্ছা, এই বাক্যটাকে আমরা আর একটু বড় করে বলতে চাই। কিভাবে বলবো? যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বলবো যে 9 মাস যুদ্ধের পর। প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে যুক্ত করছি আমরা, আফটার আ 9 মান্থ ওয়ার, 9 মাস যুদ্ধের পর। প্রেপোজিশন দিয়ে গঠিত যে ফ্রেজ, নাউন দিয়ে যার শেষ, আমি আবার রিপিট করছি, প্রেপোজিশন দিয়ে শুরু যে ফ্রেজ, নাউন দিয়ে যার শেষ, তার নাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। অনেক সময় এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা হয়। আমি একটু ছোট্ট করে লিখে দিই, তাহলে কাজে দেবে। এগুলো গঠনগত দিক থেকে প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু অর্থ করলে এটা একটা সময়কে বোঝায়। মূলত সেই জায়গা থেকে আবার এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যায়। তাহলে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, লিখলাম, একটু বাড়তি করলাম প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে, আফটার আ 9 মান্থ ওয়ার। তোমাদের একটা সময় এমন হবে যে এরপর তোমরা তোমাদের মতো করে অনেক কিছু এর সঙ্গে যুক্ত করতে পারবে। আমি একটা শিখিয়ে দিলাম বলে এটাই হবে এই নয়, শত শত ফ্রেজ দিয়ে এই বাক্যটাকে আরেকটু বড় করা সম্ভব। সেটা আস্তে আস্তেই তোমরা শিখে ফেলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বাক্য দেখি। আচ্ছা, নাম্বার 5, এই স্বাধীনতা আপনা আপনি আসেনি। এই স্বাধীনতা আপনা আপনি আসেনি। দিস ফ্রিডম, এই স্বাধীনতা আসেনি। আসেনি মানে এসেছিল না, পাস্ট টেন্স এরকম আর কি। সো আসেনি, খায়নি, দন্ত নয় ঋষিকারী এরকম থাকলে সেটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়। যেমন আসেনি, খায়নি, দেয়নি, নেইনি, হ্যাঁ এরকম। দিস ফ্রিডম ডিড নট কাম অটোমেটিকলি। সো এই স্বাধীনতা আপনা আপনি আসেনি। ওকে, ডান। এবার একটু বড় করে বলতে চাই, এই স্বাধীনতা আপনা আপনি আসেনি, বরং মহান ত্যাগের মাধ্যমে এসেছিল। রাইট? সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দিস ফ্রিডম ডিড নট কাম অটোমেটিকলি বাট থ্রু গ্রেট স্যাক্রিফাইস। এই যে বাট দিয়ে যুক্ত করলাম, এইটুকুর নামকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি শুধু এইটুকু হতো থ্রু গ্রেট স্যাক্রিফাইস, তাহলে কি হতো বলো তো এটার নাম? হ্যাঁ, এটি প্রেপোজিশনাল ফ্রেজ হতো, অথবা অর্থগতভাবে আমরা এটাকে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারতাম। এনিওয়ে, আমি মূল কথায় ফিরে আসি। অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো দিয়ে, বাট দিয়ে যুক্ত হয়েছে।
এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর বার দিয়ে যুক্ত হলে যদি পরবর্তীতে একটা পরিপূর্ণ বাক্য থাকতো তাহলে কিন্তু সেটা আবার একটা ক্লজ হয়ে যেত, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যেত। এত জটিলে যেতে হবে না তোমাকে। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে বার থেকে বাকি অংশ, দেখেছ? অথচ পরবর্তী অংশে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব কিছু নেই, শুধু শুধু একটা ফ্রেজ। ব্যাস, এভাবে আমরা একটু একটু করে বড় করা শিখছি। এবার 6 নাম্বার, এই স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। সো আমরা কি বলছি? দেয়ার আর ম্যানি স্যাক্রিফাইসেস বিহাইন্ড দিস ফ্রিডম। দেয়ার আর ম্যানি স্যাক্রিফাইসেস, অনেক উৎসর্গ রয়েছে বিহাইন্ড দিস ফ্রিডম, এই স্বাধীনতার পেছনে। এই কথাটাকে আর একটু বড় করে বলবো, এই স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে যা সবার কাছে জানা। তাহলে কি বলবো? দেয়ার আর, আমি একটু যুক্ত করে দিই, এইটুকুকে এখানে নিয়ে আসি, তাহলে দেখতে বুঝতেও সুবিধা হবে। এই যে দেখো, দেয়ার আর ম্যানি স্যাক্রিফাইসেস বিহাইন্ড দিস ফ্রিডম নোন টু অল। এই যে নোন টু অল কথাটি যুক্ত করলাম, এটার নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। দেখো, প্রথমে আমরা একটা পার্টিসিপল ফ্রেজ দেখেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি, ওই যে হোল্ডিং, প্রথমটা দেখো। আর এখানে দেখো পাস্ট পার্টিসিপল। সো পার্টিসিপল ফ্রেজ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওই যে হোল্ডিং। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম। আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, মানে হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই হ্যাভিং এর পর বা ওইটা কখন হয় ইত্যাদি পরে দেখবো। আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো একটু দেখে নাও এবং মেনে নাও যে আচ্ছা, এটাও একটা পার্টিসিপল ফ্রেজ। তাহলে কত চমৎকার করে ছোট্ট একটা অংশ দিয়ে আমি বুঝিয়ে দিলাম যা সবার কাছে জানা। অথচ আমি এটাকে কিন্তু কমপ্লেক্স করলে ঠিক এভাবেও করতে পারতাম। দেয়ার আর মেনি স্যাক্রিফাইসেস বিহাইন্ড দিস ফ্রিডম হুইচ ইজ নোন টু অল। এই যে হুইচ ইজ টুকু আমি বসাচ্ছি, এইটুকুতে আসলে একটা সেন্টেন্সের প্রকৃত মাধুর্য নষ্ট হয়। সিম্পল সেন্টেন্সে লেখার যে একটা গাম্ভীর্যতা, অর্থের যে চমৎকার প্রবাহ, সেটা নষ্ট হয়ে যায় এসব কমপ্লেক্স বা কম্পাউন্ড লেখার ক্ষেত্রে। তো যেহেতু আমি হুইচ ইজটুকু বাদ দিয়েও আমি বিশেষ কৌশলে আমি এটাকে সিম্পল সেন্টেন্সে রেখে আমি বাংলাটা করতে পারছি, দ্যাটস ওয়াই আমরা এটা করব এবং এটা চালিয়ে যাব। ঠিক আছে? ওয়েল, এরপর 7 নাম্বার, সেই ইতিহাস জেনে বিশ্ববাসী অবাক হয়ে যায়। দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্ব নয়, বিশ্ববাসী বোঝানো হয়েছে। দ্য পিপল অব দ্য ওয়ার্ল্ড, অথবা হচ্ছে দ্য ওয়ার্ল্ড পিপল ইত্যাদি। দ্য ওয়ার্ল্ড ইজ সারপ্রাইজ, বিশ্ববাসী ইজ সারপ্রাইজড, অবাক হয়ে যায়। টু নো, জেনে, দ্যাট হিস্ট্রি, সেই ইতিহাস জেনে। এবার এই কথাটাকে আমি একটু বড় করে বলতে চাই। সেই ইতিহাস জেনে বিশ্ববাসী অবাক হয়ে যায়, যেখানে এক জাতির সাহস ফুটে উঠেছে। কি বলতে পারি? দ্য ওয়ার্ল্ড ইজ সারপ্রাইজ টু নো দ্যাট হিস্ট্রি শোয়িং, এই যে ভার্বের সঙ্গে আইএনজি, যে প্রথমটা দিয়েছিলাম হোল্ডিং, শোয়িং। সো শোয়িং দ্য কারেজ অফ এ নেশন, শোয়িং দ্য কারেজ অফ এ নেশন। এবং একটা মজার বিষয় দেখো, তোমাদের ভিতরে কিন্তু অলরেডি একটা সাহস আসা শুরু করেছে যে ও আচ্ছা, তার মানে ছোট একটা বাক্যকে আমরা এই 5টি সিস্টেমে 5 ধরনের ফ্রেজ দিয়ে বড় করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে সাহস। এটা ছোট্ট একটা বীজ আমি তোমার ভিতরে বপন করে দিলাম। এই বীজটা থেকে তোমার চারা গজাবে, চারাটা একসময় বড় গাছ হবে। এবং কিসের গাছ? ফ্রি হ্যান্ড রাইটিং এর আত্মবিশ্বাসের গাছ। আমি তোমাদের এর আগে বলেছি প্রিয় শিক্ষার্থীরা আমার, 20টি ক্লাসে আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এর যেটি দেব সেটি হচ্ছে অসম্ভব আত্মবিশ্বাস। তুমি কোনো বই পড়তে যে আত্মবিশ্বাস পাবে, নিজে কিছু আবিষ্কার করা শিখবে, কোনো লেকচার শিখে লেকচারের পরবর্তী অংশে স্যার কি বলতে চান, কি ইঙ্গিত করলেন, তুমি সেটা ধরতে পারবে। এবং অবশেষে তুমি নিজে একটা বাক্য লেখার পর অনুধাবন করবে এটা কতটুকু সঠিক, কতটুকু ভুল, বা কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক। ইনশাআল্লাহ 20তম দিনে সেই আত্মবিশ্বাসের কথা তুমি গল্প করবে। তবে শর্ত একটাই, প্রতিটা দিন আমার সঙ্গে লেগে থাকতে হবে, প্রতিটা দিন আমার সঙ্গে অ্যাজ লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যারা যুক্ত আছো ওয়েলকাম। এবং পরবর্তীতে যারা রেকর্ড দেখো তাদেরকেও বলবো, কোনো এক কারণে হতে পারে রেকর্ড দেখছো, বাট নেক্সট ক্লাসটা যেন অবশ্যই তুমি আমার সঙ্গে অ্যাজ লাইভ প্রোগ্রামে যুক্ত হতে পারো, এটি তোমার জন্য লক্ষ্য হয়। ঠিক আছে? আচ্ছা, 7 পর লাস্ট আমরা 8 নাম্বার যে সেন্টেন্সটা দেখব,
8 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ। আমরা তা জানি। দ্য পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল। বাংলাদেশ এর মানুষ, অপের ব্যবহার, বাংলাদেশ এর মানুষ আর হসপিটেবল। বলো তো আর কেন হয়েছে? যেহেতু হেডওয়ার্ড হচ্ছে পিপল, সো প্রেপোজিশনের পূর্বে যেটা থাকে সেটাই হচ্ছে হেডওয়ার্ড। এগুলো না চমৎকার করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তথ্য কণিকার ভিতরে রয়েছে। আমি ওই জন্য বলছি যে আমার আলোচনা শেষ, আমি পৃষ্ঠা নাম্বার বললাম, ফ্রি হ্যান্ড রাইটিং বই থেকে 10 বার পড়বে। দ্য পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল। বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ। ওকে, কথাটাকে আরেকটু বড় করে আমি পার্টিসিপল ফ্রেজ দিয়ে বলতে চাই। বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ আতিথেয়তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আতিথেয়তা, এটা ওটা খাওয়ানো, নাস্তা দেওয়া ইত্যাদি, রাইট? সো আমরা কি বলবো? দ্য পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল বিং, এই যে ভার্বের সঙ্গে আইএনজি করে দিলাম, বিং এভিডেন্ট, সেটা প্রমাণিত, থ্রু দ্য হসপিটেবিলিটি। হসপিটেবিলিটি অর্থাৎ অতিথিয়তার মধ্য দিয়ে এই বিষয়টি প্রমাণিত। ছোট্ট একটা ক্লু দিয়ে রাখি, বিং যদি থাকে পরবর্তীতে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসে, এভিডেন্ট, প্রমাণিত। ওকে, সো ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি, বি কিন্তু বেস ফর্ম, তার সঙ্গে আইএনজি, বাকি অংশ দেওয়া, যার কারণে এর নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ডান। এরপর আমরা কাজ করি আরো 2টা সেন্টেন্স দেখি, তাহলে পূর্ণতা পাবে। 9 নাম্বার সেন্টেন্স, এই দেশ আল্লাহর অবারিত সম্পদে পরিপূর্ণ। সত্যি তাই, শুক্রিয়া, অনেক সম্পদ আমাদের এই দেশে। দিস কান্ট্রি ইজ ফুল অফ আল্লাহস আনফলিং ওয়েলথ। আল্লাহস আনফলিং ওয়েলথ অথবা দ্য আনফলিং ওয়েলথ অফ অলমাইটি আল্লাহ, তুমি এভাবে বলতে পারো। ওকে, সো এই কথাটাকে আমি একটু লম্বা করে লিখতে চাই। এই দেশ আল্লাহর অবারিত সম্পদে পরিপূর্ণ, নদী আর ফসলের দেশ। সেই অবারিত সম্পদের মধ্যে বলেছি নদী, আর রয়েছে কি এখানে? ফসল। তাহলে কি বলতে পারি? এইটুকু যে যুক্ত করলাম অ্যাপোজিটিভ দিয়ে, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি প্রথম দিকে বললাম যে অ্যাপোজিটিভ মানে কমা দিয়ে একটা পরিচয় দিতে হবে। কার পরিচয় বলো তো? প্রথমে যে নাউনটা থাকে মূলত এটা হচ্ছে তার পরিচয়। এই কথাটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, আমি সেটা দেখাচ্ছি। দিস কান্ট্রি ইজ ফুল অফ আল্লাহস আনফলিং ওয়েলথ, আমি একটু এখানে দিয়ে দিলাম আ ল্যান্ড অফ রিভার অ্যান্ড ক্রপস। এই কথাটাকে তুমি যেটা করতে পারো, পুরো অংশটা আমি নিলাম, দিয়ে আ ল্যান্ড অফ রিভার অ্যান্ড ক্রপস, আমি কান্ট্রির পরিচয়টা দিচ্ছি। এবার মনে রেখো, যদি অ্যাপোজিটিভ শেষে বসে তাহলে কমা হয় একটা, কিন্তু অ্যাপোজিটিভ যদি প্রথমে নাউনেরই পরে বসে তাহলে কমা হয়ে যায় দুই পাশে দুইটা। কমা হয়ে যায় কয়টা? দুই পাশে দুইটা। কমা হয়ে যায় দুই পাশে দুইটা, এ একটা কমা, এ একটা কমা। আমি একটু রেড করে দিই যাতে নজরে পড়ে। দিস কান্ট্রি, তারই পরিচয়, আ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্রপস। ইসটা হয়েছে কার জন্য তাহলে? অবশ্যই দিস কান্ট্রির জন্য, যেটা তুমি এখানে স্পষ্ট দেখেছিলে। ঠিক এটাও কিন্তু অনেক সময় রাইট ফর্ম অফ ভার্ব, বিভিন্ন পরীক্ষাতে অনেক সময় ভার্বের জায়গায় এখানে একটা ফাঁকা করে দিয়ে বলে যে বলো এখানে কি ইজ হবে নাকি আর হবে। আবার তুমিও ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে যে কনফিউজিং হয়ে যাও যে ইজ হবে নাকি আর হবে। তাহলে এই ক্লাসগুলো তোমাকে যেটা দিচ্ছে সেটি হচ্ছে আত্মবিশ্বাস। ঠিক আছে? ওয়েল, তাহলে আমরা এই দুইভাবে লিখতে পারি। অর্থ কি দাঁড়ালো? এই দেশ আল্লাহর অবারিত সম্পদে পরিপূর্ণ, নদী আর ফসলের দেশ। অ্যান্ড লাস্ট একটা সেন্টেন্স দেখি, তারপরে আমরা যে 5টি ফ্রেজ নিয়ে কথা বলছি যেগুলো একটি সেন্টেন্সকে বর্ধিত করার জন্য খুব বেশি কাজের, সেগুলোর পাশে আমি শর্টকাট টেকনিক দেব যাতে সেগুলো তোমরা মনে রাখতে পারো কোন ফ্রেজটা কি ধরনের। আচ্ছা, 10 নম্বর যে বাক্যটি, ধরো এই কথাটি আমি ভাবছি মনে মনে বা বলতে চাই একটু বড় করে। ওয়েল, এবার হচ্ছে 10 নম্বর যে সেন্টেন্স, সেটা একটু দেখি। এই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে খুব শীঘ্রই বাংলাদেশ উন্নয়নশীল অবস্থা থেকে একটি উন্নত দেশে রূপান্তরিত হবে। তো ধরা যাক এটার আমি ট্রান্সলেশন করছি, ইফ দিস রিসোর্সেস আর ইউটিলাইজ প্রপারলি, যদি এটা সঠিকভাবে কাজে লাগানো যায়, বাংলাদেশ উইল বি ট্রান্সফর্ম, বাংলাদেশ পরিবর্তন হবে সুন, খুব শীঘ্রই,
ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি, একটা ডেভেলপিং কান্ট্রি থেকে টু আ ডেভেলপড কান্ট্রি, একটা উন্নত দেশে রূপান্তর হবে। আমি আরেকটু বড় করতে চাই, তাহলে কিভাবে বড় করব? এই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হবে বা রূপ নেবে সবার জন্য ভালো জীবন নিশ্চিত করতে। তাহলে আমরা শেষে লাগাবো টু এনশিওর আ বেটার লাইফ ফর অল। এই যে টু এর পর একটা ভার্ব দিলাম, টু এর পর ভার্ব দেওয়ার পর বাকি অংশ দিলাম, এটিকে বলছি আমরা ইনফিনিটিভ ফ্রেজ। এভাবেও আমরা একটা সেন্টেন্সকে বর্ধিত করতে পারি। ক্লিয়ার? শুধু এইটুকু জেনে নাও বা এইটুকু আজকে মাথাতে রাখো যে 5 ধরনের ফ্রেজ দিয়ে একটা সিম্পল সেন্টেন্সকে আমরা বড় করতে পারি। চলো আমরা আরেকবার সেই 5টি ফ্রেজকে এক নজরে দেখি এবং তার পাশে আমরা শর্টকাট যুক্ত করি। ওকে, মনে হয় এই স্লাইডটার কথা যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, একটা ছোট সেন্টেন্সকে বড় করতে গেলে যে 5টি ফ্রেজের সহযোগিতা নিতে হয়। প্রেপোজিশনাল ফ্রেজ আমরা কেমন দেখলাম বলো তো? প্রেপোজিশনাল ফ্রেজ দেখলাম একটা প্রেপোজিশন থাকবে, সেটা হতে পারে ফর, উইথ, অ্যাট, থ্রু ইত্যাদি। প্রেপোজিশনের পরে বাকি অংশ কিছু একটা বসবে। সো প্রেপোজিশন থেকে বাকি অংশ, এই এক্সটেনশনের মধ্যেও আমি বেসিকলি বলবো যে নাউন দ্বারা শেষ হবে। তাহলে আমি একটা কাজ করি, ডট ডট করি, প্লাস নাউন করি। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজটা যে কেমন এটা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমি এইটুকুকে একটু রেড করে দিই, কেমন, যাতে করে তোমাদের নজরে আসে। এরপর আসো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে একটা কমা এবং তারপরে হচ্ছে নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ডট 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 একটা অফ দিয়ে গঠিত হচ্ছে। অনেকভাবে হয়, নাউন ফ্রেজ হতে পারে, অর্থাৎ পূর্বে একটা নাউন নিয়ে কথা বলা হয়েছে তারই একটা পরিচয়। সাথে এইটুকু একটু মনে রাখি আমরা যে নাউন ফ্রেজ যদি আমরা এই অ্যাপোজিটিভটাকে শেষে দিই তাহলে কমা হবে একটা, কিন্তু যদি প্রথমে সাবজেক্ট থাকে নাউন তারপরেই অ্যাপোজিটিভ দিই তাহলে কমা হবে দুই পাশে দুইটা, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়েছি। এবার আসো পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ দেখতে কেমন? পার্টিসিপল ফ্রেজ দেখতে বেসিকলি এটা ভার্বের সঙ্গেই ধুম করে একটা আইএনজি দিয়ে শুরু হবে, ওকে, অথবা V3 কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে, অথবা যদিও আমি উদাহরণটা দেইনি, হ্যাভিং প্লাস V3 দিয়ে শুরু হবে, ডট ডট কিছু একটা থাকবে, এক্সটেনশন। ঠিক আছে, এইটার নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল বললেই যেন মনে হয় যে আইএনজি, ভার্বে পাস্ট পার্টিসিপল অথবা হ্যাভিং প্লাস V3। ঠিক আছে, এরপরে কোথাও দেখে যেন চমকে না যাও, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানেই সেন্টেন্সের শেষে একটা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা বাকি অংশ দিয়ে যুক্ত করব, ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এরপর আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখব কেমন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বেসিক্যালি কোনো একটা অ্যাডভার্ব থাকতে পারে, অথবা অনেক সময় প্রেপোজিশনাল যে ফ্রেজটা আছে, প্রেপোজিশন প্লাস নাউন যেটা বলেছি আমি, ঠিক উপরের মতো সেটা দিয়েও শেষ হতে পারে, কোনো সমস্যা নেই। হয় একটা অ্যাডভার্ব দিয়ে বাকি অংশ থাকবে, অথবা প্রেপোজিশন দিয়ে নাউন থাকবে ডট ডট, সেটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। তাহলে আমার সাথে সাথে এবার একটু বলো তো, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই 5টি ফ্রেজ দিয়েই সাধারণত একটি ছোট বাক্যকে বড় বাক্যে রূপান্তর করতে হয়। এবং যখন চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করলে এই 5টা সেন্টেন্সের 5টা ফ্রেজের নাম এবং 5টা ফ্রেজের পাশে যে রেড কালার যে আমি স্ট্রাকচার দিয়েছি, দেখো তো চোখ বন্ধ করলে সেটা তোমার স্মৃতিপটে ভেসে উঠছে কিনা। যদি ভেসে ওঠে তাহলে মনে করতে হবে আজকের আলোচনাটা কাজের, এবং এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি কাজে লাগাতে পারবে। চোখ বন্ধ করো, 5টা ফ্রেজের নাম মনে রাখো, তার গঠন কেমন দেখো, মনে করার চেষ্টা করো। মনে কি হচ্ছে? যদি মনে হয় তাহলে ধরে নেওয়া যায় মাশাআল্লাহ আজকের আলোচনাটি তোমার জন্য খুব কাজে দেবে। এবার আলোচনা শেষ করেই 2টা তোমাদের জন্য হোমওয়ার্ক। প্রথম হোমওয়ার্ক কি? ওয়ার্ড লিস্ট 1 থেকে 20 পর্যন্ত পড়া শুরু করতে হবে আগামী ক্লাসে, যেন আমি জানতে চাইলে তোমাকে মিথ্যা বলতে না হয় এবং কোনো অজুহাত দেখাতে না হয়। আর এরপর ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা ওপেন করে ফেলো। কত পৃষ্ঠা? একটু খুলে ফেলি, আমিও খুলে ফেলো। ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন
প্যাসেজ ট্রান্সলেশন 178 পৃষ্ঠা। 178 পৃষ্ঠা আমি খুলে ফেলি, একটু দেখো। এই তো আমি খুলে ফেললাম প্যাসেজ ট্রান্সলেশন চ্যাপ্টার 5। শুরু হলো আমার পড়া, আমার নয় তোমাদের পড়া। এই ক্লাসটি শেষ করে পড়তে বসে যাবে। আচ্ছা, এই যে আমাদের বাংলাদেশ দেখছো, এই যে দেখো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো বাক্য আছে আমি সবগুলোই কিন্তু তোমাদের কি করলাম বলো তো, একটা একটা করে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম, একটা একটা করে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, এবং তার ট্রান্সলেশন হচ্ছে এইটা। আর অনেক অর্থ তোমাদের কাছে অস্পষ্ট থাকতে পারে, সেই জন্য সুন্দর করে এখানে ভোকাবুলারি অ্যানালাইসিস অংশে চমৎকার করে অর্থ দেওয়া আছে, অর্থটা তোমরা দেখে নিও। এইবার মজার যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, দেখো বাংলাদেশ আমার জন্মভূমি, এই ট্রান্সলেশন আমিও করে দেখিয়েছি, তুমিও দেখছো। এর সাথে বোনাস হিসেবে পাচ্ছ স্ট্রাকচার, মানে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, কি ধরনের ভার্ব সুন্দর করে দেওয়া আছে। এবং শুধু তাই না, সেন্টেন্সগুলোকে আবার ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ আমার জন্মভূমি, তার মানে বাংলাদেশ হয় কথাটি লুকানো আছে, সেই জন্য বাংলাদেশ ইজ আমার জন্মভূমি, মাই বার্থ প্লেস বা বার্থল্যান্ড। তথ্য কণিকাতে সুন্দরভাবে কিছু কথা বলা আছে, একটু দেখে নিও। এবার যে কথাটি বলতে চেয়েছিলাম, যে অনেক সময় এমন হয় যে ক্লাসের বাইরেও কিছু বাড়তি বাক্য যদি ওই রকমই দেওয়া হয় তাহলে কিন্তু শেখা জিনিসটা পূর্ণতা পায়। তো ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল সিটি, ঢাকা আমাদের রাজধানী, ওই একই ধরনের প্যাটার্ন, যে বাংলাদেশ আমার জন্মভূমি, একই ধরনের সবগুলোর সাথে দেখো একটা করে লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, ইজ আছে। এখান থেকে আসলে মূলত শেখা শুরু হয়, যে আমি একটা শিখিয়ে দিলাম আর বাসায় তুমি অনেক রকমের বাক্য পাচ্ছ প্র্যাকটিস করার, এবং সেটা দেখে তোমার ভিতরে আত্মবিশ্বাস বুস্ট আপ হচ্ছে, আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। দ্যাটস অল। এইভাবে আমি বলেছি যে যতগুলো তথ্য আছে এই বইটাতে তোমাকে পুরোটাই শেষ করতে হবে, বারবার পড়ে। কয়বার সেটা? 10 বার। আমি জানতে চাইব প্রিয় শিক্ষার্থীরা, আমার তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, 20 দিনের এই জার্নিকে তুমি যদি আমার নির্দেশনা অনুযায়ী চালিয়ে যেতে পারো, 20 দিন পর তুমি এক অনন্য মানুষ হবে, অনন্য শিক্ষার্থী হবে। সেদিন অসম্ভব আত্মবিশ্বাস কাজ করবে তোমার ভেতরে। কথা দাও, বাকি দিনগুলোতেও লেগে থাকবে যেমনটা লেগেছিলে আজ পর্যন্ত। ওকে, আলোচনার মোটামুটি আমরা শেষের দিকে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা আয়োজনের ইতি টানবো আজকের আয়োজনের। তবে শেষে আরেকটি নিউজ দিয়ে রাখি, আমি তোমাদের সাপোর্টিং নোট 4 দেব আজকে। সেই সাপোর্টিং নোট 4-এ এটা তোমরা অ্যাপ বা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো অ্যাপ বা ওয়েবসাইটে এই সাপোর্টিং নোটটা এরকম হবে যে একটা বাক্যের সাথে আমি সকল ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ লাগাবো, অ্যাপোজিটিভ ফ্রেজ লাগাবো, পার্টিসিপল ফ্রেজ দেব, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা বাক্যের সাথে সকল ধরনের ফ্রেজ যুক্ত করে কিভাবে অর্থপূর্ণ হচ্ছে সেগুলো আমি বোল্ড করে দেব। তোমরা সেন্টেন্সগুলো পড়বে, প্রতিটা সেন্টেন্স হবে খুবই প্রাসঙ্গিক অ্যান্ড হচ্ছে রিয়েল এক্সাম্পল, যেগুলো আসলে আমরা বলি বা লেখাতে প্রয়োজন হয় এরকম। তো সেইগুলো বারবার পড়বে সাপোর্টিং নোট। তাহলে আমার দেওয়া ক্লাসের ডিরেকশন, এরপরে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে নিয়মিত পড়াশোনা, এবং হচ্ছে সাপোর্টিং নোট, এই তিনের সমন্বয়ে মূলত আমাদের ক্লাসে পূর্ণতা। কোনো কিছুকে অবহেলা করা যাবে না। ক্লাসটি শেষ করেই একটু ফ্রেশ হই, মোটামুটি তোমরা, আমি চাইবো যে তোমরা আবারও পড়ার টেবিলে বসে যাও। তাহলে শেষ করছি আজকের আয়োজনটি। আলহামদুলিল্লাহ, শেষে তোমাদের কাছে যেটি বলবো আরেকবার, আমি যেমন কমেন্টে নজর রাখছি, তোমরা কমেন্টে কেউ কেউ বলছো যে যদি আজকের পিডিএফটা দিতেন, বা তোমরা যদি কেউ আমাকে পিডিএফ দাও খুব ভালো হয়। এর ভিতরে আবার দেখলাম একজন বলছে যে আমি সবাইকে পিডিএফ দেব। আরে বাবা, সব জানতা না। আর দয়া করে এই কাজটি কখনো করতে যাবে না। যদি তুমি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করো এবং এই ধরনের গ্রুপ ওপেন করো, তাহলে অটোমেটিক্যালি তুমি ব্লকড হয়ে যাবে। সো আমি যে ডিরেকশনগুলো দিচ্ছি এর বাইরে কিছু করতে যেও না দয়া করে। আমি চাইবো তুমি কৃতজ্ঞ স্টুডেন্ট হও আমার। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের এই আয়োজনটা খুব ইফেক্টিভ। সাথে এটাও আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ধরনের রিসোর্স, এই ধরনের আয়োজন কেউ কখনোই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত করেনি। আর এটা করার জন্য অনেক সময় এবং অনেক গবেষণা করতে হয়, কেউ হয়তো বা সেই সময়টাও পায় না। তাই তোমরা পেয়েছো 20 দিনের এই জার্নিতে, দয়া করে সেটিকে কাজে লাগাও। সবশেষে আলহামদুলিল্লাহ বলে
আমরা কি করব বলো তো? হ্যাঁ, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 04 ইজ ইকুয়াল টু হচ্ছে ডান। আলহামদুলিল্লাহ, আমার পার্সোনাল প্রোফাইলে অর্থাৎ তোমার পার্সোনাল প্রোফাইলে তুমি যে 04 অর্থাৎ হচ্ছে জার্নি 04 ডান লিখতে থাকো। এটি তোমাকে অন্য রকমের অনুপ্রেরণা দেবে। প্রতিদিন লিখতে চাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, মনে মনে এটি প্রত্যাশা করো। এইভাবে করে আমরা 20তম যে 24-এ পৌঁছে যাব ইনশাআল্লাহ। পুরো আয়োজনটি কেমন লাগছে, কেমন এনজয় করছো, কি তোমার মনের অভিব্যক্তি শুনতে শুনতেই বিদায় নেব আজকের আয়োজন থেকে। তবে হ্যাঁ, অবশ্যই যে হোমওয়ার্কগুলো দিয়েছি যদি আজকে না করো তাহলে ব্যর্থতা তোমাকে ঘিরে ধরবে। আমি একটু পরেই পোস্টে জানতে চাইব তোমরা পড়াশোনা শুরু করছো কিনা, হোমওয়ার্ক করেছো কিনা। আর আগামী দিন যেন মিথ্যে বলতে না হয় যে হোমওয়ার্ক শেষ করেছি, ওয়ার্ডগুলো মুখস্থ করতে বলেছেন পড়েছি, বা ফ্রি হ্যান্ড রাইটিং বই থেকে 10 বার পড়তে বলেছেন, বুঝি বা না বুঝি পড়েছি। দেখি আগামী দিন কারা সত্যি কথা বলে। ভালো থেকো সবাই, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।